ও বাবা গো, এইটাই তো সেই আত্মা। এই রঘু, রঘু, পালা চলতে এখান থেকে, পালা। নন্দনখোলা গ্রামের তালতলার মাচায় সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। রঘু আর পাঁচু গল্পে মেতে আছে। গ্রামের ছেলেরা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এইখানে এসে সন্ধ্যার পর খানিকটা সময় কাটায়। গ্রামের অনেকেরই জীবন চলে এই ভৈরব নদীতে মাছ ধরে, আর সবাই মনে করে রাতের দিকে এই নদীতে ভালো মাছ পাওয়া যায়, আর সেজন্যই অনেকে তাদের ভাগ্য ফেরাতে ছুটে যায় ভৈরব নদীতে মাছ ধরতে। আজ আবার কোথায় মাছ ধরতে যাবি রঘু? আজ ভাবছি ছাইতলার দিকে যাব। শুনেছি রাতের বেলা ওই দিকটায় অনেক মাছ ওঠে। ওই দিকে যাবি? তুই কি জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে? ওসব ভূতের গল্পে আমার বিশ্বাস নেই রে ভাই। এর আগেও গেছি, কিছুই তো হয়নি। তোর বিশ্বাস নাই বা থাকতে পারে, তবে মনে রাখবি যা রটে তার কিছুটা তো ঘটেই। হয়েছে, তোকে আর ভয় দেখাতে হবে না। ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। একা যাস না কিন্তু। না না, হারান যাবে আমার সঙ্গে। ওকেও বলেছিস? ও জানে তুই আজকে কোন দিকে মাছ ধরতে যাবি? আরে না না, ও যে ভীতু ছেলে, কোথায় যাচ্ছি সেটা বললে ও তো যেতেই চাইতো না, তাই না বলেই নিয়ে যাচ্ছি। রঘুর চোখে আত্মবিশ্বাস, আর পাঁচুর চোখে দুশ্চিন্তা। তারা জানে না এই রাতে তাদের সাথে কি ঘটতে চলেছে। ছাইতলার রহস্যময় আহ্বান রঘুকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে। এই দেখিন, তোরা এখানে আড্ডা মারছিস বসে বসে, আর আমি সেই কখন থেকে অপেক্ষা করছি রাস্তার মোড়ে। আমি তো ভাবলাম তোরা বুঝি চলেই গেছিস আমাকে রেখে। হারানের দিকে তাকিয়ে রঘু আর পাঁচু একে অপরের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসল। আরে, আমরা দুইজনে বসে একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। তুই এসে গেছিস যেহেতু আর বসে থাকছে না, চল তাহলে। কিরে হারান, এই গভীর রাতে ছাইতলার দিকে যাওয়া সাহস করলি কিভাবে? তোর তো ভূতের ভয় আছে রে। আসলে রঘু বলল আজকে নাকি ও আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, সেখানে অনেক মাছ, তাই যাচ্ছি আর কি। মাছ তো পাবি, তবে খেয়াল রাখিস মাছ ধরতে গিয়ে কোনো ভূত বা প্রেতাত্মাকে আবার ধরে ফেলিস না। এই পাঁচু, এই ভয় দেখাস না তো আর। কই চল হারান, এমনিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। ভূত প্রেতাত্মার নাম শুনেই হারানের মন ভয়ে খচখচ করতে থাকে। নগেন দাদুর মুখে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত প্রেতাত্মার গল্প শুনেছে সে, কিন্তু রঘুর উপর তার বিশ্বাস আছে, তাই হারান এসব আর তোয়াক্কা করে না। আর সে বরাবরই অনেক সাহসী একটা ছেলে। এরপর রঘু আর হারান দুজন মিলে হাঁটতে শুরু করে ছাইতলার সেই ভৈরব নদীর দিকে। গ্রামের শেষ সীমানা পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠু পথ ধরে ভৈরব নদীর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন চারদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো কিছুরই শব্দ পাওয়া যাচ্ছে না। আকাশের চাঁদটাকেও তখন আর দেখা যাচ্ছিল না, হয়তো সেটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। তাই টর্চের আলোতেই তারা এগোচ্ছে। আচ্ছা রঘু, তুই কি কখনো ছাইতলার নাম শুনেছিস? আরে ধুর পাগল, আবার ভূত প্রেতের আলাপ শুরু করলি। শোন, এসব পুরনো দিনের মন গড়া গল্প। ভূত প্রেত বলে কিছু নেই ভাই, ওসব ওই দাদা দাদুদের ভয় দেখানোর কৌশল ছিল রে। আরে না না, আমি মজা করছি না তোর সাথে। ছাইতলার সত্যি কিছু একটা আছে, নগেন দাদুর মুখে শুনেছি
ওইখানে নাকি একটা মাঝিকে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে কেউ নাকি ওইখানে ঘোরাফেরা করে আর খাবার চায়, আর কেউ খাবার দিতে গেলেই তাকে মেরে খেয়ে ফেলে। খাবার দিতে গেলে ভূত প্রেত মেরে খেয়ে ফেলে? হা হা হা, দারুণ বলেছিস তো ভাই। এবার এক কাজ কর, সাংবাদিক ডেকে এনে তোর এসব গল্পগুলা দিয়ে নিউজ করতে বল ওদের। হা 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 হা। তোর সব কিছুতেই অবিশ্বাস করা বদ অভ্যেস হয়ে গেছে। যখন এসবের পাল্লায় পড়বি তখন বুঝতে পারবি, সাহস একদম বেরিয়ে যাবে। হারান আর রঘু আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছিল, কিন্তু তারা তো আর বুঝতে পারেনি তাদের অগোচরে নদীর পাড়ে বসে থাকা ছায়ামূর্তিটা তাদেরকে দেখতেছে। ছায়ামূর্তিটা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? নন্দনখোলা হলো হরিনগরের হারিয়ে যাওয়া একটা অজপাড়া গ্রাম, যেখানে একটি পুরনো নদী আছে, নাম ভৈরব নদী। বহুদিন আগে জল শুকিয়ে গেছে, কিন্তু একটা ঘাট এখনো আছে, যেটাকে বলে ছাইতলা। বলা হয় এই ঘাটই একসময় একজন মাঝিকে কোনো একটা অপরাধের কারণে পুড়িয়ে মারা হয়েছিল, আর তখন থেকেই এই জায়গাটা নাকি অশুভ হয়ে গেছে। অনেকে বলে তাকে পুড়িয়ে মারার পর থেকেই নাকি তার আত্মা সেই নদীর আশেপাশে ঘোরাফেরা করে। কিরে হারান, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখছিস যেন। ওই দেখ, ওই দিকে ঘাটের দিকে, সেখানটায় কেউ যেন বসে আছে। কই, কোথায়? আমি তো কিছুই টাওয়ার করতে পারছি না। কুয়াশার মধ্যে ঘাটে বসে আছে, মুখটাও দেখা যাচ্ছে না, কিন্তু গায়ের একটা কালো কম্বল ঢাকা রে। একদম নড়াচড়া করছে না, যেন পাথরের মূর্তি। আমি বলছি রঘু, ওটা ওটা মানুষ না রে। এর বসে থাকার ভঙ্গি দেখ, কোনোভাবে মনে হচ্ছে না ওটা কোনো মানুষ। তুই আবারও শুরু করলি, হয়তো কোনো মাঝি হবে। কুয়াশার মধ্যে এমনিতেই সব কিছু অন্যরকম লাগে। হঠাৎ রঘু আর হারান দেখতে পায় নদীর একবারে শেষ সীমানায় ছাইতলার সেই ঘাটের ধারে কেউ একজন বসে আছে। শরীরটায় কোনো নড়াচড়া নেই, যেন পাথরের মতো স্থির হয়ে আছে। চারপাশে কুয়াশা যেন ছায়ামূর্তিটাকে ঘিরে ধরেছে, আর সেই স্থিরতার মধ্যে অন্যরকম এক অস্বস্তিকর পরিবেশ। ঠিক সেই মুহূর্তে হারানের মনে পড়ে যায় নগেন দাদুর কথা। তিনি একসময় এই গ্রামের একজন অভিজ্ঞ মাঝি ছিলেন। নগেন দাদু বারবার সবাইকে বলতেন, এই ছায়াতলার ঘাটে গভীর রাতে কেউ একজন ঘোরাফেরা করে আর খাবার চায়, আর যে মানুষ তার কথায় ভুলে তার সামনে যায় তখনই সেই পিশাচ তাকে হত্যা করে ফেলে। ওই কিরে, আমার কেন জানি না মনে হচ্ছে এই জায়গাটা কোনো গন্ডগোল আছে। ঘাটের বাতাস কেমন যেন অন্যরকম লাগছে, আমার বুকটা কেমন টান টান লাগছে। চল চল চল, এখানে না থেকে অন্য কোথাও যাই। চল চল। এই তুই আবার শুরু করলি এসব? আরে বেটা, ওইখানে কেউ বসে আছে তো তোর সমস্যা কি? হয়তো কোনো জেলে আমাদের মতোই মাছ শিকার করতে এসেছে। আর যে কুয়াশা আশেপাশে, সব তো এমনিতেই ভয়ানক লাগবে। না ভাই, এখানে আর এক মুহূর্ত না। আজকে অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধা আছে? চল না, চল আজকে চলে যাই। দেখ, ও কিন্তু বসে নেই, ও অপেক্ষা করছে। আহা, এই তুই চুপ কর তো। ভূত ভূত করে মাথায় ব্যথা করে ফেললো। কুসংস্কার ভরা কথাবার্তা, যত সব। এভাবে ভয় পেলে বাঁচা যায় না, বুঝেছিস? আমি যাচ্ছি ওইদিকে, তুই আমার সাথে এলে আয়, না এলে দাঁড়িয়ে থাকে এখানে। ভিতর ডিম কথাকার। রঘু হারানের কোনো কথা না শুনে ছায়ামূর্তিটার দিকে এগিয়ে যায়। কুয়াশা যেন আরো ঘন হয়ে গেছে, আর সেই ছায়ামূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে। দেখে মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ যেন বসে আছে। হারান কিছুটা সাহস নিয়েই বলতে শুরু করলো, কেমন
একটা পোড়া পোড়া গন্ধ আসছে না নাকে? কেমন যেন চামড়া পোড়ার মতো গন্ধ। আরে তুই চুপ কর তো, আমি আর একটু কাছে গিয়ে দেখি আগে, এরপর সব বোঝা যাবে। এই, তুমি কে গো? আমার কথা শুনতে পাচ্ছ? তুমি মাছ ধরতে এসেছো নাকি এখানে? কয়েক মুহূর্ত সবকিছু একদম চুপচাপ ছিল। তারপর হঠাৎ করে একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো এখন। খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও। এই কথাটা শোনা মাত্রই রঘু কিছুটা পেছনে সরে এলো। ভয়ে তার মুখে আতঙ্ক বিরাজমান হয়েছে। ওর কথাটা শুনলি? আমার ওকে কেমন যেন চেনা লাগছে। কেমন করুণ ভাবে বলছে দেখ, মনে হচ্ছে যেন সত্যি ওর খুব খিদে পেয়েছে। আরে রঘু, তুই কি পাগল হয়েছিস নাকি? দেখ আশেপাশের অবস্থা দেখ, আশেপাশের গাছগুলো কেমন কাঁপছে। ওর সামনে যাস না, আর ওটা তোকে মেরে ফেলবে। আরে আমি শুধু একটু সামনে গিয়ে দেখব। ওর এত কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না। না রঘু, একদম এগোবি না, পিছনে যা তুই। ওটা ওটা মানুষ না রে। এর মধ্যেই রঘুকে সেই ছায়ামূর্তির বশ করে ফেলেছে। হঠাৎ একটা বিশ্রী চামড়া পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। রঘু আস্তে আস্তে সেই ছায়ামূর্তির দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেই ছায়ামূর্তির মুখ থেকে সরে গেল কালো কাপড়টি। আস্তে আস্তে কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ভাবে পচে যাওয়া পোড়া মুখ। তার চোখ যেন ভেতরে ঢুকে গেছে, দাঁতগুলো সামনে বেরিয়ে আছে, আর চামড়াগুলো পুড়ে গিয়ে কালচে রং ধারণ করেছে। ও বাবা গো, এইটাই তো সেই আত্মা। এই রঘু, রঘু পালা, চলতে এখান থেকে পালা। এসেছিস তোরা? আয়, আমার কাছে আয়, আমার খিদা মিটাই তোদের কাঁচা রক্তকে। রঘু তখনও এই ছায়ামূর্তির সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। শুধুমাত্র গোঙানের শব্দ ভেসে আসছে রঘুর কানে। হারানের বুকের ভেতরটা ভয়ে ঝিমঝিম করছে। সে রঘুকে পিছাতে ইশারা করলো, কিন্তু রঘু সেই তখন থেকে ওই মূর্তির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ সেই মূর্তিটা খুব মৃদু কণ্ঠে বলে ওঠে, তোরা কি জানিস না যে আমার কাছে আসে আমি তাকে মেরে ফেলি? হারান মরিয়া হয়ে এক হাত চেপে ধরে রঘুকে। সে ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে। রঘুর দেহ ভয়ে কাঁপতে থাকে। এরপর সে বুঝতে পারে তার দেহের শক্তি যেন শুষে বের করে নিচ্ছে এই ছায়ামূর্তি। রঘুর চোখ মুখ বিস্ফোরিত হয়। সে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ বের করতে পারে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর রঘু হঠাৎ মাটিতে পড়ে যায়। রঘু তখনও অজ্ঞান হয়ে আছে। ঠোঁট মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে, তবে দেহে প্রাণ এখনো আছে। হঠাৎ হারানের চোখ পড়ে রঘুর পকেট থেকে একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে। হারান তাড়াতাড়ি হাত বাড়িয়ে তুলে নেয় দেশলাইটাকে। হারান মরিয়া হয়ে একটা দেশলাই দিয়ে কাঠি জ্বালিয়ে সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা সেই পিশাচের দিকে ছুঁড়ে মারল। আগুন স্পর্শ করতেই সেখানে এক অবিশ্বাস্য ঘটনা হলো। সেই পিশাচের দেহ যেন জ্বলজ্বল করে আগুনে জ্বলে উঠল। এক তীব্র বাজে অবস্থার সৃষ্টি হলো তখন। হারান দেখতে পেল সেই পিশাচের দেহ দাউ দাউ করে পুড়ে যাচ্ছে। বিকট এক চিৎকার করে পিশাচটি ছাই হয়ে আকাশে মিশে গেল। আর সেখানে পোড়া গন্ধ আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট বাকি রইল না। হারান রঘুকে নিয়ে তার ঘরে ফিরল। রঘুকে খাটে শুইয়ে দিল।
কিছুক্ষণ পরে রঘু ধীরে ধীরে চোখ মেলে। এই আমি আমি কোথায়? তুই এখন তোর বাড়িতে। অনেক কষ্টে তোকে বাঁচিয়ে নিয়ে এসেছি আমি। ভূতপ্রেত বলে কিছু হয় না বলে অনেক তো হাসি ঠাট্টা করেছিলি, দেখলি তো। আর যাবি ওখানে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে হারান, তুই আমায় ক্ষমা করে দে। আর আর কখনো যাব না। এরপর থেকে গ্রামে আর কেউ রাতের বেলা সেই অভিশপ্ত ছাইতলার আশেপাশেও যায় না। তাই অশুভ শক্তি আর কখনো তাদের পিছু নেয়নি। কিন্তু সেই রাতের স্মৃতি রঘু আর হারানকে আজীবন তাড়া করে বেড়াবে।